করি তোমরা অনেক ভালো আছো। আমি জানি তোমরা কেমন গল্প পছন্দ করো, তাই আজকে তোমাদের পছন্দের গল্প নিয়ে চলে এসেছি। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমি কখনই ভাবিনি যে আমি আমার মা সুফিয়াকে আমার নিজের স্ত্রী হিসেবে পাব। যেদিন মা আমায় অনুভব করল যে আমি বাড়ির প্রধান কর্তা। আমার নাম বিল্টু। কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন, কিন্তু আমার আর মায়ের জন্য সবকিছুই রেখে গিয়েছিলেন। আমাদের জন্য একটি বাড়ি এবং ব্যাংকে ভালো পরিমাণে টাকা পয়সা রেখে গিয়েছিলেন। আমি একটি প্রতিষ্ঠানের সরকারের কর্মচারী আর আমার বেতনও বেশ ভালো ছিল। ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগতো না। আমার জীবন অফিস আর পাড়ায় আড্ডা মেরেই কাটতে যেত। আমি কখনই বাড়ি নিয়ে টেনশন করতাম না। আমার বাবা বাড়ির বাইরের কাজকর্ম করত আর আমার মা বাড়ির ভিতরের সমস্ত দায়িত্ব নিত। তাই আমি কোনো চাপ ছাড়াই জীবন যাপন করছিলাম। কিন্তু যেদিন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি বুঝতে পারি যে মাকে সমস্ত কাজ করতে হয়। মা কিছু না বলেই প্রায় 1 মাসের উপর সব দিক সামলাচ্ছিল এবং কখনো অভিযোগ করেনি। কিন্তু একদিন মা আমার উপর অনেক রেগেছিল। মা আমার উপর রাগ করে বলেছিল, তুই একটা দায়িত্বজ্ঞানহীন ছেলে। তোর বাবার অবর্তমানে তুই বাড়ির প্রধান কর্তা, তাই তোকে পরিবারের সমস্ত কাজকর্মের দায়িত্ব নেওয়া উচিত। মায়ের জন্য আমার অনেক খারাপ লাগলো এবং তখন থেকে আমি বাড়ির সব কাজকর্ম করতে শুরু করলাম আর মাকে সব কাজে সাহায্য করতে লাগলাম। আমি বাড়ির বাইরের সমস্ত কাজ করতে লাগলাম এবং মা আর কখনো অভিযোগ করেনি। মা অনেক খুশি হয়েছিল। প্রতিটি জিনিস ভালো চলছিল যতক্ষণ না বুঝলাম মাও একজন সুন্দরী মহিলা। আমার এখনও সেই দিনটি কথা মনে আছে। আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি এবং যেহেতু মা আমার জন্য দরজা খোলেনি, আমি আমার চাবিটি দিয়ে দরজা খুলে বাড়ি ঢুকলাম। বাথরুম থেকে গোসলের আওয়াজ আসছে। আমি আমার সমস্ত জিনিসপত্র রাখার জন্য আমার ঘরে গেলাম। কিছুক্ষণ পরে গোসলের আওয়াজ থামল এবং বুঝলাম মা তার ঘরে ঢুকল। আমি আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে যাচ্ছিলাম। মায়ের ঘরের দরজায় গিয়ে দেখলাম যে দরজাটি ঠিকভাবে বন্ধ করা হয়নি। দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল। সদ্য স্নান করার জন্য মায়ের মাথার চুল ভিজে ছিল আর সারা গায়ে জলের ফোঁটা লেগেছিল। মাকে দেখতে বেশ সুন্দর লাগছে। মায়ের নজরে আসার আগে আমি একটু জোরে মা বলে ডেকে নিলাম। মা সঙ্গে সঙ্গে নিজের তোয়ালেটা নিজের চাপা দিয়ে দরজা খুলে জিজ্ঞেস করল, বিল্টু, কখন এলি তুই? আমি তো বুঝতেই পারিনি। আমি বললাম, এই কিছুক্ষণ আগে এসেছি, বাজার সব রান্না ঘরে রেখে দিয়েছি। তারপর আমি আর মা কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললাম। আমার মায়ের সেই দৃশ্যের পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এরপর থেকে আমি মাঝে মাঝেই মাকে অর্ধপড়া অবস্থায় দেখতাম। মায়ের প্রতি দিন দিন আমার আগ্রহ বাড়তে থাকে এবং আমি সব সময় মাকে দেখার সুযোগ খুঁজতে শুরু করি। এমনকি আমি মায়ের সম্পর্কে চিন্তা ভাবনা করাও শুরু করেছি। মাঝে মাঝে মাকে চিন্তা করে শুরু করি। এই মুহূর্তে আমি বুঝতে পারি যে বাবা আমাকে বাড়ি এবং নগদ টাকা ছাড়া অন্য আরেকটা জিনিস রেখে গেছেন। সেটা হলো আমার মা এবং তার সৌন্দর্য। সমস্ত উত্তরাধিকার এর সেরা সম্পত্তি। এক রাতে আমরা টিভিতে একটি বাংলা সিনেমা দেখছিলাম। এটি বিবাহ বহির্ভূত সম্পর্কের স্বল্প বাজেটের সিনেমা ছিল। সিনেমাটায় অনেক দৃশ্য ছিল। যদিও পুরো দৃশ্য ছিল না, কিন্তু নায়ক নায়িকার দৃশ্যগুলো খুব চমৎকার ছিল। সিনেমাটা দেখতে দেখতে আমরা দুজনেই খুব আবেগময় হলাম। আমি দেখতে পাচ্ছিলাম যে মা খুব আবেগময় হয়ে ভারী শ্বাস নিচ্ছে। সিনেমার পরে আমরা সিনেমাটা সম্পর্কে কিছুটা আলোচনা করলাম এবং তারপরে আমরা আমাদের ঘরে চলে গেলাম। আমি এতটাই দুর্বল ছিলাম যে ঘরে এসেও ঘুমোতে পারলাম না। সিনেমা এবং আমার মাকে নিয়ে ভাবতে ভাবতে আবেগময় হতে লাগলাম। আমি দেখলাম যে আমাকে কিছু করতে হবে। আমি চিন্তা করলাম, যেহেতু আমি এখন বাড়ির প্রধান কর্তা, তাই বাড়ির মহিলাকে আমার কর্ত্রী বানাতে হবে। আমি আমার বাড়ির মহিলাকে সন্তুষ্ট করব এবং সে আমাকে সন্তুষ্ট করবে। আমি এটাও জানতাম যে মহিলাটি আমার মা এবং সে আমাকে তার অংশীদার হিসাবে গ্রহণ করবে না। আমি সেটা মাকে বোঝালেও সে সেটাতে রাজি হবে না, তাই সবচেয়ে ভালো জিনিস হবে প্রথমবার তাকে জোর করা। একবার যদি তাকে জোরে করে আনতে পারি, তাহলে সে পরে আমাকে তার প্রেমিক হতে দেবে। এইসব ভাবতে ভাবতে আমি আবেগময় হয়ে গেলাম। আমি ধীরে ধীরে আমার ঘর থেকে বের হয়ে তার ঘরে চলে গেলাম। দরজা বন্ধ থাকলেও লক করা ছিল না। আমি দরজা খুলে তার ঘরে ঢুকলাম। তখন ঘরে নাইট ল্যাম্প জ্বালা ছিল। মা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে।
আমি এগিয়ে দেখলাম যে তার সরে গেছে আর তা দিয়ে তার দুটো যেন বেরিয়ে আসছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছে এবং ধীরে ধীরে মায়ের নিঃশ্বাসের তালে তালে সেটা কাঁপছে। আমার বাবা মারা যাওয়ার পরে থেকে মা একাই ঘুমাতো। আমি স্থির করলাম যে যদি কখনো মায়ের সাথে আমি করি তবে সেটা আমার বিছানায় করব, কারণ ওই বিছানাতেই বাবা বেঁচে থাকার সময় বাবা মা। কারণ আমি চাইছিলাম মাকে আমার কোররিল বানিয়ে একই বিছানায়। তারপর আমি মায়ের হাতটি ধরে বিছানা থেকে টেনে নামিয়ে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে এলাম। সে ঘুমের ঘরে কিছু বোঝার আগেই আমার ঘরে এনে দরজাটা লক করে দিলাম। সে থতমতভাবে আমার দিকে জিজ্ঞেস করল, কি করছিস? আমি কিছু না বলে ধরে টানতে লাগলাম। মা দু হাতে ধরে আছে যাতে আমি সেটা খুলতে না পারি। কিন্তু আমি তখন পাগল হয়ে আরো জোরে টানতে লাগলাম আর মায়ের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মায়ের থেকে পুরোটা টেনে নিলাম। মা এবার বুঝতে পারছিল যে কি হতে চলেছে। তার শুধু পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাকে ওই অবস্থায় দেখে আমার ফেটে বেরোতে চাইছিল। এরপর মাকে কাছে এনে চেষ্টা করতেই মা আমাকে ধাক্কা দিতে শুরু করল। মা নিজের মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি দুহাতে ধরে বসিয়ে দিলাম। তারপর ভালো করে নিজেরটা ভেতরে দিয়ে তাকে খুব ভালো করে দিলাম। তাহার বাধা দেওয়ার শক্তি যেন কমে গেল, তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে যখন তাকে ছেড়ে দিলাম তখন সে তাড়াতাড়ি ঘরে থেকে বেরোবার জন্য দরজার দিকে যেতে লাগল। আমি দৌড়ে মায়ের দিকে গেলাম এবং এক হাত দিয়ে ধরে আবার কাছে নিয়ে এলাম। সে অবশেষে জিজ্ঞেস করল, কেন তুই আমার সাথে এরকম করছিস? আমি বললাম, কারণ তুমি আমায় বলেছিলে যে আমি বাড়ির প্রধান কর্তা, তাই আমি তোমায় আমার কর্ত্রী বানাতে চাই। সে বলল, কিন্তু আমি তোর মা, মায়ের সাথে এসব কেউ করে না। এই বলে কাঁদতে শুরু করল। তুমি মায়ের সাথে সাথে একজন মহিলাও, তাই না? এই বলে তার উত্তরের অপেক্ষা না আবার বললাম, মা তুমি আমায় আর বাধা দিও না, তুমি আমার জন্য প্রস্তুত হও। আমি মায়ের দিলাম আর তারপর নিজের দিতেই আমারটা বেরিয়ে এলো। মা আমার দিকে তাকিয়ে দেখে নিজের মুখটা ঘৃণায় সরিয়ে নিল। এরপর মাকে দিলাম আর মা আমায় দু হাত দিয়ে বাধা দিতে থাকল। আমি মায়ের দু হাতের কবজি আমার এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপরে রাখলাম। কাঁচতে কাঁচতে মা বিছানায় চিৎকার করে বলল, তুই কি চাস আমার থেকে? আমি কিছুই বললাম না। কিছুক্ষণ পরে মা উঠতে চেষ্টা করল। এবার আমায় ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে শুরু করতেই আমি মাকে পেছন থেকে ধারালাম। তারপর এক হাতে আরেক হাত দিয়ে টান দিতেই মায়েরটা ঝপ করে মেঝেতে পড়ে গেল। মা সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে নিজের উপরে ঢাকা গেল। এরপর আমি তাকে আমার দিকে ঘোরাতেই সে আরও বেশি করে কাঁদতে শুরু করল আর নিজের ঢাকার চেষ্টা করল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, এরকম করিস না, আমি তোর মা হই। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম, এবার থেকে তুমি আমার জীবন সঙ্গিনীও হবে। এই বলে তাহারটা খুলে দিলাম। মা তখন এক হাতে নিজের আর অন্য হাতে নিজেরটা ঢেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। আসলে মাকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি তাহার হাত সরিয়ে দিতেই সুন্দর দেখতে পেলাম। বাদামি রঙের শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম মা হয়ে গেছে। আমি এবার মাকে দিয়ে তার উপর পড়লাম, কিন্তু মা তখন নিজের হাত দিয়ে আমার বাধা দিচ্ছিল। এবার মায়ের দুটো হাতের কবজি একসাথে এক হাত দিয়ে ধরে মায়ের মাথার উপর চেপে ধরলাম, আর একটা হাত দিয়ে মায়ের ধরলাম। মায়ের সুন্দর কালো ঘন চুলে ঢাকা ছিল। মা হিসিয়ে উঠল আর বলল, এরকম করিস না, এটা ভালো কাজ না। আমি কোনো কথা কইলাম না। কিছুক্ষণের মধ্যেই মায়ের হয়ে গেল। মা না করতে করতে বের করে দিল। মা হাঁপাতে হাঁপাতে বিছানায় পড়ল। আমি এবার তার হাত দুটো ছেড়ে দিলাম আর মায়ের বাধা দেওয়াটাও যেন বন্ধ হয়ে গেল। নিজেকে অনেক সার্থক মনে হলো, কারণ আমার মনে আশা পূরণ হলো। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যখন উঠলাম, উঠে মাকে বিছানায় দেখলাম না। আমি তখনও আমার বিছানা রাতের অবস্থায় ছিলাম। আমার চিহ্ন এখনও মেঝেতে রয়েছে, তবে আমার মায়ের কোনো চিহ্ন নেই। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে আমি কি স্বপ্ন দেখছিলাম, কিন্তু তারপর যখন বিছানায় দেখলাম যে দাগ, তখন বুঝতে পারি যে এটি স্বপ্ন নয়, আমি সত্যি করেই মাকে রাতে। আমি তখন খুব অপরাধবোধ অনুভব করলাম। আমার ঘরের বাইরে হাঁটার মতো সাহস আমি পেলাম না। আমি যতক্ষণ পারলাম ঘরের মধ্যেই থাকলাম। এটা ভালো যে সেদিনটা ছিল রবিবার। কয়েক ঘন্টা পরে আমার মা দুপুরের দিকে আমার ঘরে এসে আমায় ডেকে বলল, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। মায়ের ডাক শোনার পরে আমার মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এলো। আমি তাড়াতাড়ি বাথরুমের কাজ করে আবার নিজের ঘরে চলে এলাম। আমি আমার মাকে আরও বেশি সময় এড়াতে চেষ্টা করেছি, যতক্ষণ না সে আমাকে আমার লাঞ্চ খেতে ডেকেছিল।
সেই দিনটি আমাদের দুজনের জন্য এক ভয়াবহ দিন ছিল। আমরা কখনই কোনো কথা বলিনি। এইভাবে আরও কয়েকদিন পার হলো, যেখানে আমি আর মা দুজনকে এড়িয়ে চলতে লাগলাম। যেহেতু আমি চাকরি করি, তাই অনেকটা সময় আমি বাড়ির বাইরে থাকতাম। না হলে এরকম পরিস্থিতিতে আমি হয়তো পাগল হয়ে যেতাম। এই সময়ে মা ও আমাদের প্রতিবেশী এবং নিকট আত্মীয়দের সাথে অনেক সময় দিত। সম্ভবত আমার থেকে দূরে থাকার জন্যই মা এটা করত বলে আমার ধারণা। প্রায় 1 মাস শেষ হবার পরে আমি ঠিক করলাম এইভাবে চলতে পারে না এবং আমাকে কিছু একটা করতে হবে। বৃহস্পতিবার আমাদের রাতের খাবারের পরে আমি মাকে বললাম, মা, আমি খুব দুঃখিত এবং আমি কখনোই তোমাকে আঘাত করার জন্য এটা করিনি। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। মা আমার দিকে তাকিয়ে তারপর কান্নায় ভেঙে পড়ল। আমার খুব খারাপ লাগছিল। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও 2 দিন লেগেছিল। আমাদের ছেলের স্বাভাবিকতা কখনই ফিরে আসেনি। মা সর্বদা আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল এবং যখন মা কোনো পরিবর্তন করত অথবা ঘুমাতে যেত, সবসময় নিজের ঘরের দরজা লক করত। প্রায় 4 মাস আমরা আমাদের জীবনকে এভাবেই কাটালাম। কিছুদিন পরে জিনিসগুলি স্বাভাবিক হওয়ার আরও 2 সপ্তাহ পরে আমার মা তার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে যায়। আমি জানতাম যে মা একটি মুভি দেখতে যাচ্ছেন, কারণ মা আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। আমিও নিজের কাজের জন্য শহরের বাইরে একটা ট্রিপে গেলাম। 2 দিন পরে যখন আমি আমার ট্রিপ থেকে ফিরে এলাম, যখন দেখলাম যে বাড়ির পরিবেশটা অনেকটাই আলাদা হয়ে গেছে। আমার মা খুব সুন্দর একটি শাড়ি পরেছে এবং তার চুলে ফুল লাগিয়েছে। সাধারণত বিধবা মহিলারা তাদের চুলে ফুল কখনো লাগায় না। মায়ের মনও খুব ভালো মেজাজে আছে বলে মনে হচ্ছে। আমি খুশি হয়েছি, কিন্তু মাকে এইভাবে দেখে হতবাক হয়েছি। আমি ঘরে এসে মায়ের জন্য আনা মিষ্টি মায়ের হাতে দিলাম আর মা হাসি মুখে সেটা নিল। মা আমার ট্রিপের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করল। আমি বুঝলাম যে মা আমায় ভালোভাবে গ্রহণ করেছে। আস্তে আস্তে আমিও অনেক স্বাভাবিকভাবে মায়ের সাথে কথা বলতে লাগলাম আর মাকে খুব ভালোভাবে দেখতে লাগলাম। আমি খুশি হলাম যে মা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রাতের খাবারের পরে মা আমায় গোসল করে আসতে বলল। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, আমি এত রাতে গোসল করে কি করব? মা গম্ভীরভাবে বলল, আমি যখন বলছি তখন তুই গোসল করে আয়। আমি অনিচ্ছা সত্ত্বেও গোসল করতে গেলাম, কারণ আমি মাকে আর রাগাতে চাইছিলাম না। আমি গোসল করে ঘরে আসতে মা আমায় বলল, নতুন গেঞ্জি পরে ঘরে শুয়ে থাকতে বলল। আমি মাকে, মা, আমার এখন ঘুম আসছে না। মা আমায় বলল, আমি যা বলছি সেটা তুই কর, অত প্রশ্ন করতে হবে না। আমি মাকে রাগাতে চাইলাম না, তাই নতুন গেঞ্জি পরে ঘরে এসে বিছানায় শুয়ে থাকলাম। চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম মায়ের এরকম পরিবর্তনের কারণটা কি। কিছুক্ষণ পরে দরজার আওয়াজ পেয়ে দেখলাম মা হাতে একটা দুধের গ্লাস নিয়ে আমার ঘরে ঢুকল। মা একটা সুন্দর হলুদ শাড়ি পরেছিল। শাড়িটা অনেকটা নিচে করে পরেছিল, তাই মায়ের সুন্দর দেখতে পেলাম। আমি মাকে এভাবে দেখে হতবাক হয়ে গেলাম। মা যেন ঠিক এক নববধূর মতো আমার ঘরে ঢুকল, কারণ সাধারণত নববধূরাই হাতে দুধের গ্লাস দিয়ে এইভাবে ঘরে প্রবেশ করে। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম যে এটা হতে পারে না। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি যাকে করেছিলাম সে আবার আমার কাছে আসার চেষ্টা করছে কেন? মা ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটি বন্ধ করে আমার কাছে এসে দুধের গ্লাসটা হাতে দিল। আমি গ্লাসটা নিয়ে দুধটা খেয়ে নিলাম। গ্লাসটা টেবিলে রেখে মা আমার কাছে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তুমি যদি চাও তাহলে তোমার মা তোমার কর্ত্রী হতে প্রস্তুত। মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে আমারটা আরও ঠাটিয়ে শক্ত হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার নিজের মা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে। আমার এসব চিন্তা করতে কয়েক মিনিট সময় লেগেছে, কারণ আমি দেখতে পেলাম যে আমার মা এখনও আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছি না। আমার মাকে দেখতে ঠিক একজন সদ্য বিবাহিত কনের মতো লাগছে। মা নিজেকে আমার কর্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ বলার বাইরে আমি আর কিছুই ভাবতে পারলাম না। মন পাগল করা অনুভূতি, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ। ঘোর কাটল মায়ের কথায়। মা হাঁপাতে হাঁপাতে বলল, সরি, প্লিজ কিছু মনে করো না। আমি আর কন্ট্রোল করতে পারলাম না। তবে তুমি আমায় দিয়েছ। মা তুমি করে কথা বলছে যেন আমার বিয়ে করাবো। আমি বললাম, দাঁড়াও, এখনো তো কত কি দেওয়া বাকি। মা বলল, আবার দাঁড়াতে হবে নাকি? বলে একটু মুচকি হাসল। মা বললেন, তুমি এখন খুশি? আমি বললাম, আগের চেয়ে অনেক বেশি। আমি তোমাকে ভালোবাসি মা। মা বলেছিল, আমি তোমাকেও খুব ভালোবাসি। আজ থেকে আমি তোমার।
আমরা যখন একা থাকব তখন তুমি আমাকে সুফিয়া বলে ডাকতে পারো। তুমি যখন চাইবে তখনই আমাকে পাবে। আমি বললাম, থ্যাঙ্কস সুফিয়া। আমি দুঃখিত যে এর আগে তোমাকে আঘাত করার জন্য। আমি মনে করি তুমি খুব সুন্দর এবং তোমায় পেয়ে আমি ধন্য। আমি অনুভব করেছি যে আমি পৃথিবীর ভাগ্যবান ছেলে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, কারণ আমি তার মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আবার মায়ের দিকে এগিয়ে গেলাম। এরপর থেকে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়ে গেল। মা আমার ঘরে প্রতি রাতে শুতে আসত। কারো কৌতূহল হতে পারে তাই মায়ের ঘরের বিছানাটাও সাজানো থাকত। দিনের বেলায় যখন কেউ আমাদের চারপাশে থাকে তখন আমরা কেবল মা এবং ছেলে, কিন্তু রাত হলেই আমার স্বামী ও স্ত্রী হয়ে যেতাম। মা স্বামীর কাছ থেকে ফিরে আসার অপেক্ষায় স্ত্রীর মতো পোশাক পরে আমার জন্য অপেক্ষা করত। আমি যখন কাজ থেকে বাড়ি ফিরে আসি তখন আমার মা সুন্দরভাবে সেজেগুজে থাকত। মা আমার কাছে স্ত্রী এবং আমি তার স্বামী ছিলাম। একদিন মা আমার বাবার সাথে আমার চোদার ধরনের তুলনা করে। মা আমায় বলল যে আমি যেভাবে তাকে বিভিন্ন পোজে, যা আমার বাবা কখনো করেননি। কয়েক মাস পরে ৪২ বছর বয়সে আমার মা সুফিয়ার আবার হলো। এবার মায়ের পেটে আমার বাচ্চা, তার নিজের ছেলের বাচ্চা। আমাদের বাচ্চা আর ৬ মাসের মধ্যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এইভাবেই মা আর ছেলের প্রেমের সম্পর্ক আর সংসার চলতে লাগলো। এখন মা আর আমি দুজনেই খুব